aliflila.co.uk. Your fashion, your choice. এই সময় চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কাল ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। রয়্যাল টাইগার নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আসসালামু আলাইকুম, চ্যানেল 19 টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মঞ্জুর শওকত। আমি এই অনুষ্ঠানটি হেলথ প্লাস অনুষ্ঠানটি হোস্ট করছি চ্যানেল 19 টিভির ইউকে স্টুডিও থেকে, লন্ডন স্টুডিও থেকে আমি অনুষ্ঠান হোস্ট করছি। আমার সাথে আজকে কানেক্টেড হয়েছেন অক্সফোর্ড থেকে ডাক্তার শাকিল ফরিদ। ডাক্তার শাকিল ফরিদকে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শাকিল ফরিদ হচ্ছে একজন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল ট্রাস্ট। এবং শাকিলকে আরেকটু দু চারটি কথা না বললেই না, আপনারা বাংলাদেশে যারা ডাক্তাররা কাজ করছেন তারা হয়তোবা ওয়েস্ট এক্সপিরিয়েন্স নিয়ে করোনার ম্যানেজমেন্ট কি হতে পারে, যে একটি বই আপনার এটি 4th এডিশন বেরিয়েছে, মাত্র 4 মাসের মাথায় 4th এডিশন বেরিয়েছে। তার মানে হচ্ছে যখনই নতুন কিছু আসছে তার সাথে সাথে এটার আপডেট করা হচ্ছে। এই যে করোনাতে বাংলাদেশি ডাক্তারদেরকে এবং পলিসি মেকারদেরকে হেল্প করার জন্য যে বাংলাদেশি ডাক্তার এগিয়ে এসেছেন কোনো স্বার্থ ছাড়াই, ডাক্তার শাকিল ফরিদ, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে হাজির হবার জন্য। আজকে আমরা আপনার কাছ থেকে শুনবো ভেরি ইন্টারেস্টিং ট্রায়াল, রিকভারি ট্রায়াল, এবং যে রিকভারি ট্রায়াল থেকে একটি মাত্র ওষুধ যেটি বেরিয়েছে হোপ লাইফ সেভিং ড্রাগ, সেটি আপনার হসপিটালে সেটি ট্রায়াল হয়েছিল। আর আমার সাথে আরেকজন আছে বাংলাদেশি ডাক্তার, এবং আছেন ডাক্তার মাহফুজুর রহমান। উনি আছেন ইউএসএ তে নেফ্রোলজিস্ট হিসাবে, স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। ডাক্তার মাহফুজুর রহমান এর আগেও আমাদের দুটি অনুষ্ঠানে আপনাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং ডাক্তার মাহফুজ রহমান যে কাজটি সব সময় করে যাচ্ছেন, শুধু এই চ্যানেলে না, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ওনাকে বিভিন্ন সময় ইনভাইট করা হচ্ছে। তার একটি কাজ উনি করে যাচ্ছেন, যেহেতু বিভিন্ন ট্রায়ালে এস্টাবলিশ হয়েছে যে কিডনি পেশেন্টরা এই করোনা ভাইরাসে যারা বেশি ঝুঁকিতে থাকে এবং তাদের কিন্তু আউটকাম একটু পুয়ার থাকে। আপনাদের ভিতরে দর্শক যারা কিডনি রোগী আছেন অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি কিডনি রোগী থাকে, অবশ্যই ডাক্তার মাহফুজুর রহমানের পরামর্শ আপনাদের এই ক্রিটিক্যাল টাইমে অনেক বেশি ইউজফুল হবে। আমি দুজনকেই চ্যানেল 19-এর পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি, এবং আপনাদের মূল্যবান সময় এই স্যাক্রিফাইস করে আমাদের এই দর্শকদের সাথে আপনারা হাজির হবার জন্য। আর আরেকটি জিনিস বলছি, আমরা যেহেতু এই অনুষ্ঠানটি লন্ডন থেকে হোস্ট করছি, ইউকে থেকে হোস্ট করছি, আজকে ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকে আজকে 72 অ্যানিভার্সারি, and happy and congratulations to all the NHS worker in the United Kingdom, either you're a doctor or a nurse or other healthcare professionals, it doesn't matter. I'm congratulating all of the healthcare professionals in the United Kingdom. NHS প্রতিষ্ঠিত হবার পর থেকে এই পর্যন্ত এত রকম চ্যালেঞ্জ কখনো ন্যাশনাল হেলথ সার্ভিস ইউনাইটেড কিংডম ফেস করেনি, এবং এই চ্যালেঞ্জিং টাইমে ন্যাশনাল হেলথ সার্ভিস ব্রিটেন থেকে যেটি বেরিয়ে এসেছে উইথ দ্য হেল্প অফ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড লাইফ সেভিং করোনা ভাইরাস এর জন্য যে ট্রিটমেন্ট ডেক্সামিথাসোন বা স্টেরয়েড বেরিয়ে এসেছে। সো 72 বার্থডেতে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে করোনা ট্রিটমেন্টের মতো এখন পর্যন্ত প্রতিষ্ঠিত লাইফ সেভিং একমাত্র ড্রাগের চিকিৎসার পথে গিয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে উইথ দ্য হেল্প অফ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। আমি এখন চলে যাচ্ছি আমাদের দর্শক যারা আছে, আমার মনে হয় আমার চেয়ে উনাদের কথা শোনাতে অনেক বেশি জরুরি। আমি যাচ্ছি ডাক্তার শাকিল ফরিদের কাছে। শাকিল, আপনি আমার কথা আমাকে দেখতে পাচ্ছেন? শাকিল ফরিদ, আমি আপনার কাছে প্রথমে জানতে চাবো যে রিকভারি ট্রায়াল তো ইট ইজ এ হিউজ সাকসেস। রিকভারি ট্রায়াল থেকে it is for the first time in 6 months' time, and I think probably it is the speediest trial so far I know that একটা life saving drug হিসেবে আপনার এটাকে এস্টাবলিশ হয়েছে ডেক্সামিথাসোন। তো রিকভারি ট্রায়াল সম্পর্কে কিভাবে এটাকে ডিজাইন করা হয়েছে এবং কেন এত কুইকলি রেজাল্ট পেয়ে গেল, এবং নোবডি চ্যালেঞ্জ দ্যাট ইজ নট দ্য এস্টাবলিশ লাইফ সেভিং ড্রাগ। আপনি যদি আমাদের ভিউয়ার যারা আছেন তাদের জন্য অনেক উপকারী হবে। ধন্যবাদ মঞ্জুর শওকত ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
সো রিকভারি ট্রায়াল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ছিল, যেটা কোভিডের ট্রিটমেন্ট বের করার জন্য ঠিক করা হয়। এটা মার্চ মাসের 10 তারিখে ট্রায়ালটা ডিজাইন করা হয় এবং ইন্টারেস্টিংলি উইদিন 10 days এটা অ্যাপ্রুভাল পায় NIHR থেকে ট্রায়ালটার জন্য। সো ট্রায়ালটা বেসিক্যালি 176টা সেন্টারে ইংল্যান্ডের করা হয়, প্রায় 11,500-এর উপরে, অলমোস্ট 12,000, এখন 12,000 পেশেন্টকে ইনক্লুড করা হয়। ট্রায়ালের ইউনিক ডিজাইন যেটা ছিল সেটা হচ্ছে এটা নর্মাল ট্রিটমেন্টের সাথে 4-5টা ট্রিটমেন্টকে কম্পেয়ার করেছে, যেমন একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, একটা অ্যান্টিবায়োটিক ড্রাগ, একটা অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, একটা লো ডোজ স্টেরয়েড, এগুলিকে কম্পেয়ার করা হয় নর্মাল ইউজুয়াল ট্রিটমেন্টের সাথে। এখন এই ট্রায়ালের ইউনিক জিনিসটা কি ছিল? এই ট্রায়ালের ইউনিক জিনিস ছিল এটা খুব সিম্পল একটা ট্রায়াল ছিল, কিন্তু এটার মেথোডোলজিটা খুবই স্ট্রং ছিল। এটাকে বলা হয় অ্যাডাপটিভ প্ল্যাটফর্ম ট্রায়াল, যেটার অর্থ হলো যে আপনি যদি ট্রায়ালটা করতে করতে মনে করেন একটা ট্রিটমেন্ট খুব একটা এফেক্টিভ হচ্ছে না, তাহলে ওটাকে ড্রপ করতে পারেন ওই ট্রায়াল থেকে। এবং আপনি যদি হঠাৎ দেখেন যে বাজারে একটা ড্রাগ এসছে যেটার একটা পটেনশিয়াল অ্যাডভান্টেজ থাকতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে, তখন আপনি ওটাকে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে অ্যাডাপটিভ প্ল্যাটফর্ম RCT বলে এটাকে। এটা খুব স্ট্রং একটা ট্রায়াল। সো আমরা এই ট্রায়াল থেকে কি কি লার্ন করেছি? আমরা এই ট্রায়াল থেকে পেয়েছি যে হাইড্রক্সিক্লোরোকুইন কোনো কাজ করে না, লোপিনারাভির যেটা একটা অ্যান্টি ভাইরাল ড্রাগ সেটাও কোনো কাজ করে না, কিন্তু ডেক্সামিথাসন যেটা লো ডোজ স্টেরয়েড সেটা খুব ভালো কাজ করে। এখন কোন ধরনের পেশেন্ট এটা ভালো কাজ করে? আমরা যদি 3 ধরনের পেশেন্ট চিন্তা করি, একটা হচ্ছে পেশেন্ট যাদের কোভিড হয়েছে কিন্তু অক্সিজেন থেরাপি দরকার হচ্ছে না, সেই পেশেন্টে কিন্তু স্টেরয়েড কোনো কাজ করে না, দেখা গিয়েছে এটা একটু হার্মফুল হতে পারে। সেকেন্ড ক্যাটাগরি অফ পেশেন্ট আমরা যদি দেখি, যাদের অক্সিজেন লাগছে কিন্তু তাদের ভেন্টিলেটরে যেতে হচ্ছে না, দেখা গিয়েছে তাদের আউটকাম কিন্তু বেশ ভালো এই ড্রাগসটা দিলে, এবং 1/5 মর্টালিটি কম কম্পেয়ার টু পেশেন্টস যারা এই স্টেরয়েড পায় না কিন্তু অক্সিজেন থেরাপিতে আছে। ফাইনালি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা দেখা গিয়েছে যে লো ডোজ স্টেরয়েড দিলে যেসব পেশেন্ট আপনার ভেন্টিলেটরে আছে তাদের মর্টালিটি কিন্তু 1/3 কেসে দেখা গিয়েছে কম কম্পেয়ার টু দ্য পিপল who did not have steroid. So in summary, যেসব পেশেন্টের অক্সিজেন থেরাপি লাগছে তাদের ক্ষেত্রে স্টেরয়েডটা খুব ভালো কাজ করে। এবং সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে যে এই লো ডোজ ডেক্সামিথাসন স্টেরয়েডটা কিন্তু খুব একটা দামি কোনো ড্রাগ না। এটা ইংল্যান্ডে দাম 5 পাউন্ড, বাংলাদেশে এটার দাম খুব একটা বেশি না। এটা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, বাট ইট সেভস লাইফ। এখন আরো 2টা জিনিস যেটা এখনো ইনভেস্টিগেট করা হচ্ছে এই ট্রায়ালে, সেটা হচ্ছে যে প্লাজমা থেরাপি, যেটা এখন বাংলাদেশে খুব পপুলার, বিদেশে খুব পপুলার। আমরা কিন্তু এখনো জানি না প্লাজমা থেরাপি কাজ করবে নাকি করবে না। অ্যানিকডোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে হ্যাঁ, এটা কাজ করার একটা ভালো চান্স আছে। এই অ্যাডাপটিভ প্ল্যাটফর্ম ট্রায়াল বলে এই প্লাজমা থেরাপি থেকে কিন্তু এখন ইনক্লুড করা হয়েছে রিকভারি ট্রায়ালের একটা নিউ আর্মে। এবং আরেকটা ড্রাগসকে পরীক্ষা করা হচ্ছে যেটা হচ্ছে টসিলিজুমাব। টসিলিজুমাবের রেজাল্ট আমরা হোপফুলি কিছুদিনের মধ্যে পাবো। সো ইন সামারি, আমরা যতগুলো ড্রাগকে আমাদের টিম অক্সফোর্ডে টেস্ট করেছে তাদের মধ্যে একমাত্র লো ডোজ ডেক্সামিথাসনে একটা বিরাট অ্যাডভান্টেজ দেখা গিয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শাকিল। ভেরি ক্লিয়ারলি আমাদের ভিউয়ার যারা আছে, রিকভারি ট্রায়াল নিয়ে আসলে সারা বিশ্বের কিন্তু অ্যাটেনশন। আপনি যেটি আরেকটি 2টো জিনিস আরো জিনিস বলেছেন যে IL-6 ইনহিবিটর টসিলিমাব, এটি কিন্তু আরেকটি ট্রায়ালে, রিম্যাপ ক্যাপ ট্রায়ালে সেটি পরীক্ষা করা হচ্ছে। That trial is also included 166 hospital in the United Kingdom that is led by Imperial College London, এবং ওটার পার্টনার হচ্ছে লিভারপুল ইউনিভার্সিটি এবং এডিনবরা ইউনিভার্সিটি। ওখানটাতে আপনি যেটির কথা বলেছেন IL-6 ইনহিবিটর, ওটাতে দেখা গিয়েছে আপনার 24 আওয়ার্সে যাদেরকে এটি দেওয়া হচ্ছে ওই পেশেন্ট গ্রুপগুলোতে তাদের মধ্যে খুব 24 আওয়ার্সে তাদের কিন্তু ভেরি র্যাপিড ইমপ্রুভ করেছে। এখন আপনাদের অক্সফোর্ডের রিকভারি ট্রায়াল সাথে যখন কম্পেয়ার করা যাবে তাহলে হয়তো বা মানুষ আরো বেশি কিছু জানতে পারবে। আমি যাচ্ছি ডাক্তার মাহফুজ রহমানের কাছে। মাহফুজ, আপনি আছেন আমার সাথে? আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে রিকভারি ট্রায়াল তো লাইফ সেভিং ড্রাগ হিসেবে অলরেডি এস্টাবলিশ হয়েছে। আপনি তো ইউএসএতে একজন নেফ্রোলজিস্ট হিসাবে কাজ করছেন, আপনাদের ওখানটায় হোয়াট ইজ দ্য রিয়াকশন অ্যাবাউট রিকভারি ট্রায়াল? আপনারা কি আপনাদের পেশেন্ট ম্যানেজমেন্টে কি কোনো পরিবর্তন এনেছেন যখন থেকে আপনার লাইফ সেভিং ড্রাগ চালু হয়েছে? ধন্যবাদ ডক্টর মঞ্জুর, আমাকে আজকে আবার সংযুক্ত করার জন্য চ্যানেল 19 কে ধন্যবাদ জানাচ্ছি।
একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আরেকজন ডিস্টিংগুইশ প্যানেলিস্ট ডক্টর শাকিল ফরিদ। He did a very splendid job actually, as you mentioned, যে উনি একটা গাইডলাইন বুক তৈরি করেছে যেটা that has been very useful for clinical practice. I congratulate him for that and all the authors of course. Recovery trial একটা landmark trial actually. ডক্টর শাকিল এইমাত্র এটাকে এলাবোরেট করলো। ARDS এর যে ম্যানেজমেন্ট সেটাতে স্টেরয়েডের একটা ভূমিকা সবসময় কম বেশি ছিল। আমাদের শুরুতে যখন এখানে কোভিড এর পেশেন্টস গুলো পাওয়া গেল এবং কোভিড এর পেশেন্টস গুলোকে যখন ফ্লোরিড ARDS নিয়ে যখন পেশেন্ট গুলো আইসিইউতে প্রেজেন্ট করা শুরু করলো, আমি একদম শুরুর কথা বলছি, তখনও অ্যানেকডোটালি অ্যাজ এ ট্রিটমেন্ট ফর দ্য ARDS স্টেরয়েড আমাদের এখানে ইউজ করা হচ্ছিল, কিন্তু খুব মিক্সড রেজাল্ট পাওয়া যাচ্ছিল। এবং চায়নার কিছু ডাটা যখন আসা শুরু করলো তখন মনে হলো যে কিছু কিছু স্টেরয়েডের যে এফেক্ট এবং কিছু কিছু স্টেরয়েডের আউটকাম, কারণ আপনারা জানেন যে ওই সময় যে সমস্ত পেশেন্টগুলো ভেন্টিলেটরে যাচ্ছিল তাদের আউটকাম খুব খারাপ হয়ে যাচ্ছিল, তারা অনেক মারা যাচ্ছিল, এবং যার কারণে there was a dubiousness and there was a confusion among the clinicians how to use it and where to use it. The recovery trialটা যেটা আমাদের করেছে, ট্রায়ালটা আমাদেরকে একটা ক্লিয়ার কাট ডিমার্কেশন দিয়েছে যে কোন পেশেন্টস গুলোতে আমাদের স্টেরয়েডটা বেনিফিশিয়াল হবে। এবং দেখা গেছে যে মডারেট পেশেন্টস যারা মডারেট সিমটমস নিয়ে যারা আছে, যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে বা অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা ক্লিয়ারলি খুব ভালো কাজ করছে। অন্যান্য যে মেডিকেশন গুলোর কথা ডক্টর শাকিল বললেন, যেমন tocilizumab, which is an IL-6 inhibitors, and another one, the plasma therapy, which is a relatively newer one actually in terms of the treatment of the COVID, যেটা কিছুটা দেরিতে এসেছে। এগুলো আমাদের এখানেও এই পার্ট অফ দ্য স্টাডি হিসেবে tocilizumab দেওয়া হয়েছে, নিয়মকে প্রচুর দেওয়া হয়েছে। আমি যেখানে কাজ করি আমাদের সিভিয়ারিটিটা তুলনামূলকভাবে কম ছিল, যার কারণে আমরা সেইভাবে দিইনি, আমরা তারপরে কিছু কিছু পেশেন্টে সিরিয়াস পেশেন্ট গুলোতে আমরা দিয়েছি। এবং আউটকাম আমি মনে করি যে ডেক্সামেথাসোনের আউটকামটা বা স্টেরয়েডের আউটকামটা শুরুর থেকেই আমাদের কাছে আইসিইউ ফিজিশিয়ান যাদের সাথে আমরা ক্লোজলি কাজ করি অ্যাজ এ কনসালটেন্ট, তাদের একটা ইমপ্রেশন ছিল যে ইট উইল বি ইউজফুল দ্য পেশেন্টস হু হ্যাজ ডেভেলপড নিউমোনিয়া, নিউমোনাইটিস অ্যান্ড হাইপোক্সিক রেসপিরেটরি ফেলিয়ার। তার রিকভারি ট্রায়াল সেটাকে রিএস্টাবলিশ করেছে এবং আমরা এখানে ডেফিনেটলি এখনো তো সবাই ইউজ করছে। জাস্ট এ ওয়ার্ড অফ কশনস আমি বলতে চাই, স্পেশালি ফর দ্য বাংলাদেশি পপুলেশন। আমাদের দেশে বাংলাদেশে যেহেতু ড্রাগের উপরে কোনো কন্ট্রোল নাই, ফার্মাসিউটিক্যালস ড্রাগের উপরে এবং ফার্মাসির উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। আমাদের এখানে যে কোনো একটা ড্রাগকে যখন হেল করা হয় বা বলা হয় যে এই ড্রাগসটা কাজ করতে পারে, তখন আমাদের একটা প্রবণতা হচ্ছিল যে এই ড্রাগস গুলোকে ডিসক্রিমিনেট ইউজ করা, বাংলাদেশে বিশেষ করে আমি বলছি। তা সুতরাং এটার ব্যাপারে একটা কশন দরকার, সেটা হচ্ছিল যে ইভেন দো দিস ইজ এ লাইফ সেভিং মেডিকেশনস, বাট এট দি সেম টাইম ইটস এ পাওয়ারফুল stress hormone actually, and it's a powerful immunosuppressant. So we need to be cautious about using it. So শুধু এই ওষুধটা ডাক্তারদের পরামর্শে আপনারা দয়া করে নেবেন, নিজেরা দয়া করে এই ওষুধটা নেবেন না। ডাক্তার মাহফুজুর রহমান, আপনি চমৎকার একটি প্রসঙ্গ তুলেছেন যে আপনার বাংলাদেশের যেহেতু রেগুলেশন গুলো এগুলো অতটা স্ট্রিক্ট না, আমি বলছি না যে একটা এগুলো রেগুলেশন গুলা এই সমস্ত জিনিসগুলো ডেভেলপ করতে অনেক লম্বা সময় লাগে, তবে আপনার যে মেসেজটা দিয়েছেন কেউ যাতে আপনার নিজে কিনে যাতে এই ওষুধটা না খায়, যেটা আপনি স্ট্রেস করেছেন যে এটা একটা হরমোন। আমি চাচ্ছি ডাক্তার শাকিল ফরিদের কাছে। ডাক্তার ফরিদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে স্টেরয়েড, যেটা মাহফুজ আমাদেরকে জানিয়েছেন, দর্শকদের জানিয়েছেন, তারা যাতে এই ওষুধটি নিজে উইদাউট প্রেসক্রিপশন আপনার যাতে না কেউ স্টেরয়েড রাখা প্রিভেনশনের জন্য, এবং আপনি ক্লিয়ারলি মেনশন করেছেন যে এটি কিন্তু শুধু যাদের অক্সিজেনেশন প্রবলেম আছে অথবা যারা অ্যাডভান্স লেভেলের পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল। যেহেতু এটি লাভস এবং অনেকে মনে করতে পারে যে এটি হয়তোবা যদি খায় তাহলে হয়তোবা প্রিভেনশনের ক্ষেত্রে হেল্প হতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? এটা কি প্রিভেনশনে কোনো রোল আছে? মাহফুজ ভাই ধন্যবাদ।
ধন্যবাদ স্বাগত ভাই। মাহফুজ ভাই খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছেন। এটা যারা দেখছেন জনসাধারণ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ এখানে হচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কাইন্ডলি কোনো ওষুধ খাবেন না। স্টেরয়েড যদি মাইল্ড ডিজিজে কেউ নেয়, কোভিডের যাদের অক্সিজেন লাগছে না, তাদের কিন্তু বেনিফিট থেকে হার্ম হওয়ার চান্স আরো বেশি। এই রিকভারি ট্রায়াল আমাদেরকে একটা জিনিস যদি টিচ করে, সেটা ভালোভাবে টিচ করেছে যে এই স্টেরয়েডটা একমাত্র ইউজ করা উচিত যাদের অক্সিজেন লাগছে। অক্সিজেন যাদের লাগছে না, আপনার যদি কোভিড চিন্তা করেন, কোভিডের দুইটা ফেজ। প্রথম এক সপ্তাহ হচ্ছে ভাইরেমিয়া ফেজ, যখন ভাইরাসটা আস্তে 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 ব্লাডে বাড়তে থাকে। তারপর হচ্ছে সেকেন্ড উইকে যেই ফেজটা হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন। ভাইরাসটা আস্তে আস্তে কমতে থাকে, ইনফ্লামেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো ফার্স্ট উইকে যখন ভাইরাসটা বডিতে রেপ্লিকেট করতে থাকে, তখন যদি কেউ স্টেরয়েড নেয় তাহলে কিন্তু তার লাভের চেয়ে তার ক্ষতি বেশি হবে, তার সুপার অ্যাডেড ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকবে। সেকেন্ড উইকে যে কারো যদি সিচুয়েশন খারাপ হয়, অনলি অক্সিজেন থেরাপি লাগে, হসপিটালে ভর্তি হয়, তাহলে একমাত্র ডাক্তারের পরামর্শ মতে স্টেরয়েড নেওয়া উচিত। স্টেরয়েডের কিন্তু অনেক সাইড এফেক্টস আছে। স্টেরয়েডের ডায়াবেটিস খারাপ হতে পারে, ইনফেকশন হতে পারে, বোনের ডেন্সিটি কমে যেতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, বহু আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যাবাউট দ্য অ্যাডভার্স এফেক্টস অফ। আমি এই ব্যাপারে ডাক্তার মাহফুজ রহমানের কাছে যাব, কারণ হচ্ছে যে একজন নেফ্রোলজিস্ট হিসাবে আপনারা তো রেগুলার প্রচুর স্টেরয়েড প্রেসক্রাইব করেন। হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স ওভার দ্য ইয়ার্স? আপনাদের স্টেরয়েড যাদেরকে বেশি দেওয়া হয়, ডাক্তার শাকিল ফরিদ অনেকগুলো পয়েন্ট অলরেডি টাচ করেছে। আপনারাই সবচেয়ে বেশি স্টেরয়েড লেখেন, যারা রিউমাটোলজিস্ট এবং নেফ্রোলজিস্ট ওনারা বেশি স্টেরয়েড লেখেন। কি কি আপনার সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, সাইড এফেক্ট গুলো? ডক্টর শাকিল যেগুলো মেনশন করেছে সেগুলো তো অবশ্যই। একটা প্রথম যেগুলো আমরা সাধারণত দেখি সেটা হচ্ছে যে যাদের বর্ডারলাইন ডায়াবেটিস আছে বা যারা ডায়াবেটিস আছে তারা যদি স্টেরয়েড নেয়, তাদের ডায়াবেটিস সুগার আনকন্ট্রোলড হয়ে যাবে, এবং সেই সুগারটাকে কন্ট্রোল করার জন্য তাদের আবার হেল্প লাগবে মেডিকেশন অ্যাডজাস্টমেন্টের। যদি যারা ইনসুলিন নেয় তাদেরকে ইনসুলিন করতে পারে, বেশি নেওয়ার দরকার হতে পারে। এছাড়াও হলো যদি আমরা মাথা থেকে পা পর্যন্ত যদি ধরি, এক একটা অর্গানস যদি আমরা টাচ করি, ইচ অ্যান্ড এভরি অর্গানস স্টেরয়েডের কিছু না কিছু, ওভার ইউজ অফ স্টেরয়েডের জন্য কিছু না কিছু সাইড ইফেক্ট হতে পারে। যদি আমরা ধরেন স্কিন ধরি, স্কিন আমাদের পাতলা হয়ে যায় যদি ওভার ইউজ অফ দ্য স্টেরয়েড হয়। হ্যাঁ, তারপরে ধরেন যদি আইস ধরি, ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে আইসে। মানে শরীরে প্রচুর ক্যাটারাক্ট মানে চোখে ঝাপসা দেখতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে দুটো কারণে। একটা হচ্ছে তার সুগার অনেক বেড়ে যেতে পারে এবং সেটা একটা কারণ হতে পারে চোখের। তাছাড়া হলো কিছুদিন ইউজের পরে চোখে অনেক সময় দেখা যায়, আপনি যেটা বলেন, আমরা যেটাকে সহজ ভাষায় বলি চোখে ছানি পড়া, সেটা ডেভেলপ করতে পারে। আমরা যদি চিন্তা করি যে সারা শরীর ফুলে যেতে পারে, কারণ হলো যে স্টেরয়েড অনেক ফ্লুইড এবং সল্ট বা সোডিয়াম যেটা সেটা রিটেইন করে, এবং যাদের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে বা যাদের হার্টের সমস্যা আছে তাদেরকে এই ফ্লুইড রিটেনশনটা আরো খারাপ। আপনি যেটা বলেছেন যে হার্টের ব্যাপারটি যেটি বলেছেন, এটি ব্যাপারে আমরা ডাক্তার শাকিল ফরিদের কাছ থেকে জানতে চাবো। তার আগে অন্যান্য আর কি সমস্যা হতে পারে ডাক্তার মাহফুজ রহমান, আপনি যদি কাইন্ডলি। স্টেরয়েডের যেটা সবচেয়ে বেশি করে সেটা হলো যে অপরচুনিস্টিক যে ইনফেকশনস আমাদের ইমিউন সিস্টেমকে যেহেতু দুর্বল করে দিচ্ছে, অপরচুনিস্টিক ইনফেকশনস আমাদের শরীরে ডেভেলপ করতে পারে। এবং এই যাদের কোভিড সিচুয়েশনে যাদের মাইল্ড ডিজিজ আছে, তারা যদি একটা সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশনস ডেভেলপ করে, সেটা তাদেরকে আরো খারাপের দিকে ঠেলে দিতে পারে। এছাড়া হলো যে স্টেরয়েড যখন আমাদের শরীরে, যখন আমরা এক্সোজেনাস বা বাইরে থেকে যখন স্টেরয়েড দিচ্ছি, আমাদের শরীরে নিজস্ব স্টেরয়েড প্রডিউস করার ক্ষমতা আছে, যেটা স্ট্রেস হরমোন বলি আমরা। তাই স্টেরয়েডটা যখন আমরা বাইরে থেকে দিই, তখন আমাদের শরীরের যে হরমোন প্রোডাকশনের যে ক্ষমতা সেটা সাপ্রেসড হয়ে যায়, এবং কোনো না কোনো সময় আমাদের স্টেরয়েড থেকে আমাদেরকে অ্যাব্রাপ্টলি যদি স্টেরয়েডটাকে সরিয়ে নেওয়া হয়, বাইরের যে স্টেরয়েডটা যে ওষুধ হিসেবে যেটা আমরা খাচ্ছি, তখন শরীরের একটা কন্ডিশন ডেভেলপ করতে পারে, সেটাকে আমরা বলি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হুইচ ক্যান বি এ ভেরি লাইফ মানে শক লাইক সিচুয়েশনস, এবং যেটার মর্টালিটি ইজ ভেরি হাই। সেটা হচ্ছে একটা হরমোনাল পার্টের কথা বললাম। এছাড়াও আমাদের আরো যেগুলো বলেছেন যে অনেক পেশেন্ট আছে যারা অন্য অনেক মেডিকেশন খাচ্ছে, এর মধ্যে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন থাকতে পারে।
তারা অলরেডি যারা ইমিউনোসাপ্রেসড আছে তাদের ইমিউনিটি আরো অনেক বেশি সাপ্রেসড হয়ে যেতে পারে, বডি ফ্যাট রিডিস্ট্রিবিউশন হয়ে যেতে পারে, কোলেস্টেরল পরিমাণ বেড়ে যেতে পারে, খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। ডক্টর শাকিল অলরেডি মেনশন করেছেন, সেটা হলো যে যারা বয়স্ক মহিলা তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস ডেভেলপ করে বা বোন খুব ফ্রেজাইল হয়ে যেতে পারে এবং তাদের বোন ফ্র্যাকচারস হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারস বলি। এবং এগুলো অনেকে ভাবতে পারে যে আমরা তো খুব অল্প সময়ের জন্য স্টেরয়েডটা খাবো, সুতরাং আমাদের কেন হবে। এটা আসলে দেখা গেছে যে যত বেশি দিন ধরে খাওয়া হয় এটা রিস্ক তত বেশি থাকে, কিন্তু অনেকগুলো সাইড ইফেক্টস আছে যেগুলো খুব অল্প ডোজে অল্প সময়ে খাওয়ার পরে ওই সাইড ইফেক্ট গুলো ডেভেলপ করে। সো there is no way to think or conclude যে অল্প ডোজে অল্প সময় খাওয়ার পরে আমাদের এই সমস্যাগুলো হবে না। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারস খুব অল্প সময় ধরে খাওয়ার পরে। চমৎকার একটি তথ্য বলুন ডাক্তার মাহফুজ রহমান, বলুন। হ্যাঁ, একটি হলো যে দীর্ঘদিন ধরে বিশেষ করে যারা পেশেন্ট যারা ঘরে বসে আছেন তারা যদি স্টেরয়েড খায় তাদের মাসেল গুলো উইক হয়ে যেতে পারে, যেটাকে আমরা মায়োপ্যাথি বলি। সেটা অনেক সময় খুব প্রোগ্রেস করে আমাদের সমস্যা করে। এছাড়াও মানসিক সমস্যা করতে পারে। বেশি স্টেরয়েড খাওয়ার জন্য দেখা যায় যে স্টেরয়েড সাইকোসিস নামে একটা ব্যাপার আছে, যেটা ঘুম কম হতে পারে, জিটুরি বা সবসময় একটা এনজাইটি ভাব থাকতে পারে, মেজাজ সবসময় খারাপ হয়ে থাকতে পারে। তা এগুলোর একটা সোশ্যাল ইম্প্যাক্টও আছে আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ রহমান। আমি যাচ্ছি আবার ডাক্তার শাকিল ফরিদের কাছে। ডাক্তার ফরিদ, আমি আপনার জানতে চাচ্ছি যে ডাক্তার মাহফুজ যেটা মেনশন করেছে স্টেরয়েড এবং হার্ট, যে যদি কেউ স্টেরয়েড খায় হার্টের কি ধরনের পরিবর্তন হতে পারে? স্টেরয়েডের শর্ট টার্ম লং টার্ম দুটা এফেক্টই আছে হার্টের উপরে। শর্ট টার্মে যেমন হার্ট ফেলিওর করতে পারে ফ্লুইড রিটেনশন করে, সো স্টেরয়েড নিলে যেটা হয় এক্সট্রা ফ্লুইড রিটেনশন হয় বডিতে এবং এটা হার্টের উপর এক্সট্রা লোড ফেলতে পারে। সো যাদের হার্টের ফাংশন অলরেডি ভালো না তাদের কিন্তু হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে এবং এটা আমরা দেখেছিও। এবং লং টার্মে যেটা ভাই বললেন যে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন লং টার্মে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, যেটা করোনারি আর্টারি যে আছে ওর ওয়ালে যে ডিজিজ হয় সেটাকে প্রসেস থেকে অ্যাক্সেলারেট করতে পারে, কেননা কোলেস্টেরল ডিরেঞ্জমেন্ট হয় এবং আরো অনেক ধরনের প্রবলেম হয়। তারপর পেশেন্টের যদি ব্লাড সুগার কন্ট্রোলে না থাকে স্টেরয়েডের কারণে, সেটাও হার্টের উপর খারাপ এফেক্ট করতে পারে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে স্টেরয়েড একেবারে দরকার ছাড়া নেওয়া উচিত না। এখন কারো যদি কোভিড হয়, সে সাপ্লিমেন্টাল অক্সিজেন লাগে, দ্যাট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন, কারণ এটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। কিন্তু কেউ যদি ইন্টারনেটে দেখে যে স্টেরয়েডে কোভিডের লাভ হয়, এটা ভেবে খাওয়া শুরু করে, এটার অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে, যেটা চমৎকার একটি জিনিস বলেছেন। আমি এই প্রশ্নটি আপনাদের দুজনকে আমি জিজ্ঞেস করব। অনেক হয়তোবা না জেনে হয়তোবা ভাবছে যে এটা লাইফ সেভিং ড্রাগ হিসেবে অলরেডি বলা হয়েছে, ইন্টারনেট থেকে আপনার অর্ডার করে আপনার ওরা হয়তোবা অলরেডি স্টেরয়েড খাওয়া শুরু করেছে। তাদের জন্য কি, যারা অলরেডি কোনো প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড খাওয়া শুরু করেছে, তাদের ক্ষেত্রে আপনাদের উপদেশ কি? দুজনের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। কেউ যদি এরকম, আমি আগে জবাব দেই, মাহফুজ ভাই আই এম শিওর বেটার ইয়ে দিতে পারবে। কেউ যদি এরকম না জেনে নিজের প্রেসক্রিপশনে স্টেরয়েড খাওয়া শুরু করে, এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। ডিপেন্ডিং অন কতদিন ধরে স্টেরয়েডটা খাচ্ছেন, আমার মনে হয় ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে ডাক্তার কারোর সাথে যোগাযোগ করা এবং অ্যাডভাইস নেওয়া হাউ টু স্টপ দ্য স্টেরয়েড। কেননা স্টেরয়েড দেখা গিয়েছে যদি 2-3 সপ্তাহের নিচে ডিউরেশনে হয় তাহলে বন্ধ করা যায়, কিন্তু যদি কেউ বেশ কিছুদিন ধরে খেয়ে আসে তাহলে কিন্তু এরকম অ্যাড্রাপ্টলি বন্ধ করা যাবে না। এর জন্য ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ডাক্তারের খোঁজ নেওয়া। আমি ওয়াইলস উই আর অন দ্য সাবজেক্ট অফ দ্য স্টেরয়েড, আমি আরেকটা কথা বলতে চাই যে ব্লাড ক্লট কিন্তু খুব হয় কোভিডে, এবং আমরা দেখেছি যে ব্লাড থিনার কোভিডের জন্য অনেক ট্রিটমেন্ট অনেক ইউজ করা হয়, স্পেশালি হসপিটালাইজ পেশেন্টে। আমরা কিন্তু এরকম রিপোর্টও পেয়েছি আমাদের ফ্রেন্ড থেকে বাংলাদেশে, যে অনেক রুগী নিজেই ইন্টারনেটে দেখে ব্লাড থিনার খাওয়া শুরু করেছে এবং সিভিয়ার ব্লিডিং নিয়ে, লাইফ থ্রেটনিং ব্লিডিং নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সো মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ নিজে প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ নিজে সেলফ প্রেসক্রাইব করে খাবেন না। একমাত্র যদি ডাক্তার অ্যাডভাইস করে
তখনই দরকারি ওষুধ খাওয়া শুরু করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ, আপনার ভেরি ক্লিয়ার কাট মেসেজের জন্য। ভিউয়ার, আপনারা আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, এটি চ্যানেল 19 একটি হেলথ প্লাস অনুষ্ঠান, এবং এটি নর্মালি আপনারা এখন অনেক কিছু দেখতে পাচ্ছেন। আপনার ফেসবুকের মাধ্যমে লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, বা ইউটিউব চ্যানেল মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। চ্যানেল 19 কিন্তু ফেসবুক টিভি অথবা ইউটিউব কোনো চ্যানেল না। চ্যানেল 19 একটি প্রপার আইপি ইন্টারনেট টিভি, এবং এই পর্যায়ে কিন্তু এখন একটা পরীক্ষামূলক সম্প্রচারগুলো চলছে, যেহেতু আমরা কোভিড একটা ক্রাইসিস, উই ফেল টু হেল্প পিপল। সো আপনারা ইউটিউবে গেলে কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান শেষে কিন্তু আপনি প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন। আর আজকে যে আমরা যেটি নিয়ে আলাপ করছি, এবং কিডনি এবং হার্ট নিয়ে আলাপ করছি, আমাদের সাথে যে গেস্ট হিসেবে দুইজন উপস্থিত হয়েছেন, ডাক্তার শাকিল ফরিদ, উনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের কার্ডিওথোরাসিক সার্জন, আর আছে ডাক্তার মাহফুজুর রহমান, উনি হচ্ছে consulting nephrologist in California, United States. প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট কমার্শিয়াল ব্রেকে, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর দেখা হবে ছোট্ট কমার্শিয়াল ব্রেক। aliflila.co.uk. Your fashion, your choice. চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। রয়্যাল টাইগার, নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। aliflila.co.uk. Your fashion, your choice. চকোবাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। কালকে ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। রয়্যাল টাইগার, নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ছোট কমার্শিয়াল ব্রেকের পর আবার ফিরে এসেছি। আমি আবার আপনাদের আজকে স্পিকার যারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন, ওনাদের অনেক টাইম স্যাক্রিফাইস করে উপস্থিত হয়েছেন। আছেন আমাদের সাথে ডাক্তার শাকিল ফরিদ, উনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একজন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, এবং হি হ্যাজ গট স্পেশাল ইন্টারেস্ট ইন এওর্টিক সার্জারি। শাকিল ফরিদ আপনারা জেনেছেন, উনি বাংলাদেশের সাথে যে কোভিড ক্রাইসিস শুরু হওয়ার সময় থেকে hugely help Bangladesh and the doctors in Bangladesh. আমার সাথে আরেকজন ডাক্তার উপস্থিত হয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে, উপস্থিত হয়েছেন এই ইউনাইটেড স্টেট ক্যালিফোর্নিয়া থেকে, ডাক্তার মাহফুজুর রহমান। উনিও অনেকভাবে আপনার ইনভলভ হয়েছেন এই কোভিড ক্রাইসিস শুরু হবার পর থেকে। উনি ইউনাইটেড স্টেটস থেকে উনি যুক্ত হয়েছেন, বিভিন্ন ওয়েবিনারে উনি যুক্ত হয়েছেন বাংলাদেশি ডাক্তারদেরকে টু গাইড দেম অর টু শেপ দেম ফর এ বেটার ম্যানেজমেন্ট। এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য বিভিন্ন সময় যে অনুষ্ঠান, টিভি অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে তাদেরকে অ্যাডভাইস করার চেষ্টা করছেন, হোয়াট টু ডু, হোয়াট নট টু। এবং এই চ্যানেল 19-এর এই টিভিতে ডাক্তার মাহফুজুর রহমান, এটা মনে হয় আপনার দ্বিতীয়বারের মতো আমাদের সাথে সম্ভবত যুক্ত হয়েছেন। এবং আমরা জানি আপনাকে যখন আমি ইনভাইট করেছিলাম গতকালকে, within such a short time you have minutes time to appear on the show today. এবং আমরা একটি জিনিস, প্রিয় ভিউয়ার, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, চ্যানেল 19 কিন্তু একটি ইন্টারনেট বেস একটি টিভি। এটি কোনো ফেসবুক লাইভ অথবা ইউটিউব লাইভ না, এটি একটি প্রপার টিভি। এবং আমরা এখনো পরীক্ষামূলকভাবে আপনার হেলথ শো গুলো চালাচ্ছি। ভেরি সুন ইট উইল ট্রান্সফর্ম ইন্টু ফুল ফ্লেজ ইন্টারনেট টিভি। আমরা আশা করছি আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যাদেরকে নিয়ে আসার জন্য, তাদের করোনাকে ডিল করার
ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এবং যারা রিয়েলি ফ্রন্ট লাইন ফাইটার। আমরা দুজন আমার সামনে বা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুজন জেনারেল বসে আছেন। আমি এখন যাচ্ছি ডাক্তার শাকিল ফরিদের কাছে। আপনি তো সেই করোনা শুরু হওয়ার পর থেকে এই যে বাংলাদেশকে হেল্প করার জন্য একটি গাইডলাইন তৈরি করেছেন ওয়েস্টের এক্সপিরিয়েন্স নিয়ে। আপনি যদি একটু কিছু বলেন আপনার কেন এটি মাথায় আসলো এবং কেন বা আপনার মনে করলেন যে এই ধরনের একটি স্টেপ নিলে হয়তো বা দেশে ডাক্তারদের জন্য বা পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য বেটার হবে। ধন্যবাদ মঞ্জু ভাই। অ্যাকচুয়ালি আমাকে অনেক ক্রেডিট দেওয়া হচ্ছে এই গাইডলাইনটার জন্য। আমি জাস্ট একটা কথাই বলবো যে যেই 50 থেকে 60 জন অথর আছে বাংলাদেশের, ইংল্যান্ডের, আমেরিকার, আমি অত্যন্ত গ্রেটফুল তাদের কাছে, এবং যারা অথর নাই তাদের কাছেও আমি গ্রেটফুল। যেমন অনেকেই তাদের কাজের ব্যস্ততার জন্য অথবা অসুস্থতার জন্য আমাদের বইতে কন্ট্রিবিউট করতে পারেনি। সো বেসিক্যালি এটা যেভাবে শুরু হয়, আমাদের এখানে আপনি জানেন ডক্টর আব্দুল মাহবুব চৌধুরী উনি মারা যান মার্চে, এবং তখন আরো বেশ কয়েকজন অসুস্থ হয়। খুব খারাপ একটা টাইম যাচ্ছিল। ঠিক তখন মিডফোর্ড হসপিটালের, যেখান থেকে আমি গ্রাজুয়েট করেছি, প্রায় 60 ইন্টার্ন ডাক্তার এবং হেলথ কেয়ার ওয়ার্কার আপনার অসুস্থ হয়ে যায়। তখন আমাকে আমাদের একজন জুনিয়র ডক্টর সব্যসাচী রয় বললো যে ভাইয়া আপনি একটা গাইডলাইন লেখেন জুনিয়র ডাক্তারদের জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে লেখা শুরু করি। আমরা এসএসএমসি অ্যালামনাই ফার্স্টে অথারদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে যারা যারা পারেন আমাদেরকে কন্ট্রিবিউট করেন। তখন কায়সার নসরুল্লাহ ভাই, উনি কার্ডিওলজিস্ট, ইউনাইটেড হসপিটালে বেশ স্বনামধন্য কার্ডিওলজিস্ট বাংলাদেশের, উনি বললেন যে তুমি এটা শাকিল খালি ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের জন্য না, তুমি সবার জন্য একটা করো, এটা সবার জন্য খুব হেল্পফুল হবে। তখন আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি হি ইজ রাইট। আমরা যখন কোনো একটা রিসোর্ট দেখতে চাই কোভিডের, আমাদের ইন্টারনেটের বিভিন্ন সাইটে যেতে হয়। আমি এমন একটা জিনিস চাচ্ছিলাম যেখানে সবকিছু একটা বইতে থাকবে। তখন আমি হেল্প নেই অন্যান্য মেডিকেলের, আরো যারা স্পেশালিস্ট আছে, ঢাকা মেডিকেলের, চিরং মেডিকেলের, রাজশাহী, ময়মনসিংহ, সব মেডিকেলের যারা এক্সপার্টস আছে, বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকাতে, বাংলাদেশের অনেকেই কিন্তু আছে এখানে। তো আমরা তখন একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন বের করি যেটা 250 পেজের। কিন্তু আপনি যদি বইটা অ্যাকচুয়ালি দেখেন, 250 পেজের মধ্যে কিন্তু একজন স্পেশালিস্ট ডক্টরের সবগুলো পেজ পড়তে হবে না, তার হয়তো 50 to 60 পেজ পড়তে হবে, ডিপেন্ডিং অন হোয়াট হিজ ইন্টারেস্ট ইজ। আমি একটা এক্সাম্পল দেই। বইটার এমন ভাবে, আমরা এখন 4th এডিশন চালাচ্ছি বইটার ফার্স্ট পেজে একটা অনলাইন লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে ফ্রি ডাউনলোড করা যায় এটার আপডেটেড কপি। লিঙ্কটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে shakilfarid.com/covid19, এখান থেকে ফ্রি ডাউনলোড করা যায়। এরপর বইটাতে এখন যেটা অ্যাড করা হয়েছে, আব্দুল মাহবুব ভাই চৌধুরীর ছবি তো আগে ছিলই, বাংলাদেশে যতজন ডাক্তার মারা গিয়েছে কিছুদিন আগ পর্যন্ত তাদের সবাই ছবি, এবং একটা ইন্ডেক্সে যেটা আছে, ফার্স্ট সেকশনটা হচ্ছে কোভিডের একটা ব্রিফ ম্যানেজমেন্ট, কি কি টেস্ট করতে হয়, কিভাবে ওয়ার্ডে ম্যানেজ করতে হয়, কি কি থেরাপি ইউজফুল। সেকেন্ড আছে আপনার এটার আইসিইউ ম্যানেজমেন্ট এন্ড হাই ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট এবং অক্সিজেন থেরাপি। এখানে আমরা একটা জিনিস ইনক্লুড করেছি যে বাংলাদেশের থানা লেভেলে যেসব ডাক্তার আছে তারা থানা লেভেলে কিভাবে পেশেন্টদেরকে ডিল করবে, কিভাবে তারা ট্রিয়াজ করবে, একটা পেশেন্ট আসলে কাকে কোন জোনে পাঠাবে ডিপেন্ডিং অন দ্য ডিজিজ। তারপর আমাদের একটা সেকশন আছে ইনফেকশন কন্ট্রোলের উপরে। ইনফেকশন কন্ট্রোলের চ্যাপ্টারটা খুবই ইউজফুল আমার মতে। প্রত্যেকটা হেলথ কেয়ার ওয়ার্কারের ইনফেকশন কন্ট্রোল চ্যাপ্টারটা পড়া উচিত, যেটা আনুমানিক 30 পেজ, কিন্তু 30 পেজের মধ্যে ম্যাক্সিমাম পেজে কিন্তু খালি ছবি আর ফ্লো চার্ট ইজি রিডিং এর জন্য। এরপর আমাদের স্পেশালিস্ট চ্যাপ্টার গুলো আছে, যেমন আমার হার্ট ডিজিজে কিভাবে ম্যানেজ করবেন, কিডনি ফেলিয়ার কিভাবে ম্যানেজ করবেন, একটা সার্জন কিভাবে ম্যানেজ করবে। সো এটা একটা খুব কম্প্রিহেন্সিভ বই। এবং ফাইনালি আমাদের একটা চ্যাপ্টার আছে লুকিং ইনটু দ্য ফিউচার, যেটার নাম হচ্ছে ফিউচার ডিরেকশনস, ফিউচার থেরাপি কি কি আসছে, যেমন ভ্যাকসিন, তারপর অন্যান্য জিনিসপত্র, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার করা হয়েছে। তো আমার মনে হয় এই 250 পেজের মধ্যে সবকিছুকে মোটামুটি কভার করা হয়েছে, ইনক্লুডিং আপনার ইম্পর্টেন্ট ট্রায়াল, রিকভারি ট্রায়ালের ফাইন্ডিংস, এবং এটা আমি কনস্ট্যান্ট আপডেট করছি যাতে সবার এটা সুবিধা হয়। এবং আমি আবার খুব ধন্যবাদ দিব আমাদের অথর এবং এডিটর যারা আমাদেরকে সাহায্য করেছেন এই বই করাতে। এবং ফাইনালি আমি একজনের নাম মেনশন না করলেই না, যেটা আমার ব্রাদার ইন ল ডক্টর সাজিদ মোহাম্মদ চৌধুরী, ওর হেল্প ছাড়া আমরা এটা করতে পারতাম না। আপনার যে বইয়ের ওয়েব ডিজাইনিং এবং সবকিছু, তার একটা বিরাট অবদান ছিল। ধন্যবাদ। ডাক্তার শাকিল ফরিদ, আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন এবং এই বইটি পাবলিশ করার পিছনে বা
হেল্প করার জন্য যতজন ডাক্তার ইনভলভ ছিল, সব্যসাচী থেকে শুরু করে আপনার ব্রাদার ইনলো থেকে শুরু করে অনেকেই ইনভলভ ছিল, তাদের প্রত্যেককে টিভি-19 পক্ষ থেকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এরকম একটা টাইমলি একটা জিনিস করার জন্য। আমি কি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে কি একটি প্রপোজ করতে পারি ডাক্তার শাকিল ফরিদ, আপনারা যদি এই বইটির নাম যদি কোভিড হ্যান্ডবুক যদি নাম দিয়ে দেন, আমার মনে হচ্ছে যে, কারণ একটা ইট ইজ লাইক অক্সফোর্ড হ্যান্ডবুক অফ মেডিসিন, এটা কোভিড হ্যান্ডবুক যদি আপনারা নাম দিয়ে দেন, কারণ ইউ আর গেটিং এভরিথিং ইন ওয়ান বুক ফ্রম ইউর ডিসকাশন হোয়াট আই হ্যাভ লার্নড, এবং এটা একটা ওয়ান্ডারফুল কাজ করেছেন। এবং আমি শুনেছি অনেক বাংলাদেশের অনেক ডাক্তারের সাথে কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন থানা লেভেলে যারা আছে তারাও জানতে পারছে, কারণ হয়তোবা বাংলাদেশে হয়তোবা অনেক জায়গায় হয়তোবা শুরু থেকে আসলে কোভিড সবার জন্য চলেন, হয়তোবা অনেকে ক্লিয়ার মেসেজ পাচ্ছিল না, যেটা আপনারা এই বইয়ের মাধ্যমে দিয়েছেন। আমি যাচ্ছি ডাক্তার মাহফুজ রহমানের কাছে, আপনি তো বইটি দেখার সুযোগ হয়েছে, হোয়াট ইজ ইউর ভিউ অ্যাবাউট দিস কোভিড? আমি বলছি যে হ্যান্ডবুক অফ কোভিড বলছি আমি। থ্যাংক ইউ। আমি প্রথমেই ধরুন আমি আমার অনুষ্ঠানের শুরুতে আমি শাকিলকে কংগ্রাচুলেট করেছিলাম। ইটস এ ভেরি কমেন্ডেবল জব হোয়াট হি ডিড। অ্যান্ড সাধারণত আমাদের হয় কি যে যখন এই ধরনের কোনো একটা প্যান্ডেমিক বা এই ধরনের কোনো একটা ইমার্জেন্সি হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইমার্জেন্সি আমাদের যে এক্সপিরিয়েন্স তার উপর বেস করে সাধারণত এই ধরনের কাজ হয়। আমি আসলে এটাকে বলি যে এটা খুব কমেন্ডেবল এই কারণে যে ইট ক্লিক দেয়ার মাইন্ড or it came across their mind so early। আসলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং যে মানুষের যে চিন্তার যে উন্নয়ন যেটা, সেটার কারণে আমরা এই ধরনের একটা কাজ পেয়েছি। ইটস এ ল্যান্ডমার্ক আই উড সে। শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সটে না, আমি বইটা আমি দাবি করবো না যে আমি পুরা মানে 250 পেজ পড়েছি। আমি নেফ্রোলজি পার্টটা পড়েছি, আমি কার্ডিওলজি পার্টটা পড়েছি এবং আমি ইনফেকশন এই 3টা পার্ট পড়েছি। ইটস অ্যান এক্সেলেন্ট জব আই মাস্ট টেল। হ্যাঁ, এবং সবাই এবং অফকোর্স মানে আর কি আমি প্রথমে আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম ইটস এ লার্নিং যে কোভিড সম্পর্কে বা এর ধারণা সম্পর্কে ইটস অ্যান ইভলভিং প্রসেস। আই এম শিওর যে এটার উপরে আরো অনেক কাজ হবে, এটার আরো অনেক পরিমার্জন পরিবর্তন এগুলো হবে সামনে। অলরেডি হয়েছে, 4টা এডিশন এসেছে। আমি শিওর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং হোপফুলি lot of other people will be involved and it's a successful venture. ডাক্তার মাহফুজ রহমান, আরেকটি জিনিস, ধন্যবাদ আপনার চমৎকার আপনার এন্ডোর্সমেন্টের জন্য। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে এই বুকটা থেকে বাংলাদেশের ডাক্তার যারা বাইরে আছে তাদের সাথে ধরেন ইউএসএ বা ইউকেতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডা যেখানেই আছে, তাদের সাথে বাংলাদেশি ডাক্তার যারা বাংলাদেশে কাজ করছে তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হবে, এই ব্যাপারে আপনার কি মনে হয় এই বইটির মাধ্যমে? মেইন হচ্ছে কি আমাদের সবকিছু খারাপের মধ্যে একটা ভালো জিনিসও তৈরি হয়। আমি এই কোভিড এর যে সিচুয়েশনসটা ইটস এ ডিজাস্টার না, এই প্যান্ডেমিকসটা, বাট এর মধ্যে থেকে যেটা আমি ভালো দেখি আসলে সেটা আমার দিক থেকে ভালো। আমি যেহেতু আমি একজন ফিজিশিয়ান ক্লিনিশিয়ান, আমি যেহেতু এটা নিয়ে কাজ করি, আমার কাছে যেটা মনে হয় যে it created a bridge not only for this book actually। আপনি চিন্তা করে দেখেন যে ধরনের নলেজ এক্সচেঞ্জ হচ্ছে throughout this time for last 6 months actually, এটা কখনো হয়নি। আমার মনে পড়ে না যে এই ধরনের কাজ আমি আপনার মাধ্যমে এই চ্যানেলে কথা বলতে পারছি। আমার সাথে আমার অনেক বন্ধু, অনেক ডাক্তার যাদেরকে সত্যিকার অর্থে আমি চিনি না, তাদের সাথে আমার মাঝে মাঝে কথা হচ্ছে এই একটা প্ল্যাটফর্মের কারণে। তাই এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে নলেজ এক্সচেঞ্জ করাটা খুবই জরুরি, আমরা যাতে বাংলাদেশের এক্সপিরিয়েন্সটাকে শিখতে পারি, সেখান থেকে যেটা ভালো সেটা যেন আমরা নিতে পারি। আবার একইভাবে যদি আমাদের কিছু ছোটখাটো কোনো কিছু এখান থেকে কন্ট্রিবিউট করার থাকে, কোনো শেয়ার করতে পারি কোনো এক্সপিরিয়েন্স, ইট উইল বি এ মিউচুয়াল বেনিফিট ফর বোথ এন্ড। তা আমি মনে করি যে এটা একটা দারুণ ব্যাপার। এটি একটা ধন্যবাদ ডাক্তার মাহফুজ রহমান আপনার চমৎকার মন্তব্যের জন্য। আমি যাচ্ছি ডাক্তার শাকিল ফরিদের কাছে। ডাক্তার ফরিদ, আমার কথা শুনছেন আপনি? এই যে ধরুন আপনি যে বোথ যে কানেক্টিভিটি যে তৈরি করেছেন, ধরুন 6 মাস 1 বছরের মতো যখন কোভিড সিচুয়েশন ক্রাইসিসটা যখন কন্ট্রোলে চলে আসবে, ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ ফিউচার প্ল্যান?
জি, আমাদের ধন্যবাদ মঞ্জুর ভাই। অ্যাকচুয়ালি যেটা মাহফুজ ভাই বললেন, এটা একটা ব্রিজ স্থাপন করেছে কোভিডটা আমাদের বাংলাদেশি এক্সপার্টদের সাথে বিদেশি এক্সপার্টের। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের এক্সপার্টরা কিন্তু অসম্ভব রিসেপটিভ। দে আর ভেরি ভেরি রিসেপটিভ, দে আর উইলিং টু লার্ন ফ্রম আস অ্যান্ড উই আর উইলিং টু লার্ন ফ্রম দেম। কেননা নলেজ একটা এক্সচেঞ্জের ব্যাপার। এটা বাংলাদেশে অনেক, আমি যদি এখন ডেঙ্গু অথবা অন্য কোনো ইনফেকশন ডিজিজ নিয়ে জানতে চাই, আমি বাংলাদেশের এক্সপার্টদের থেকে শুনবো। আবার ইংল্যান্ডে আমেরিকাতে অনেক ডিজিজ আছে যেগুলি বাংলাদেশে লেস কমন, এগুলি বাংলাদেশের এক্সপার্টরা আমাদের থেকে জানতে পারে। গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় যখন কোভিডটা চলে যাবে, আমাদের অলরেডি প্ল্যান আছে, আমরা একটা যেটাতে আমি আরো অনেককে ইনভলভ করবো, আই এম শিওর আপনাদেরকেও আমি ওখানে ইনভলভ করবো, অলরেডি বলেছিও। সেটা হচ্ছে আমরা গ্রুপ অফ পিপল করে 50 থেকে 60 জন আমরা বাংলাদেশের জুনিয়র ডাক্তারদের জন্য কিছু ট্রেনিং, কিছু ইন্টারাক্টিভ লেকচারের ব্যবস্থা করব জুমের মাধ্যমে। আমার মনে হয় এটা খুব ইউজফুল হবে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ভেরি স্মল নাও। আমরা আগে যেটা ক্লাস বেসড লেকচার করতাম, এখন কিন্তু আমাদের পুরো দুনিয়াটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। জুম আছে, এগুলো বলেছেন ওয়ার্ল্ড মনে হয় না আর কখনো প্রি কোভিড স্টেজে ফিরে যাবে। আপনি যেটা বলেছেন যে অনলাইন লার্নিং এর মাধ্যমে যেগুলো করেছে, আপনার যে এই যে এনথুসিয়াজম, উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। কারণ ধরুন যে আপনি শুধু কোভিড স্টেজে পরে আপনি যাচ্ছেন না, এবং যত বেশি মানুষকে ইনভলভ করা যাবে ততই বেশি মনে হয় যে দেখুন বাংলাদেশে যারা আছে তারা, আমরা একই মেডিকেল কলেজ থেকে আমরা পড়েছি, অথবা আমাদের প্রফেশনাল কারণে এই দেশে চলে এসেছি, দি স্টিল উই ফিল, এবং আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এটা বাংলাদেশের ডাক্তাররা যে পরিমাণে অ্যাপ্রিশিয়েট করেছে, উই ফিল প্রাউড অ্যাকচুয়ালি বিং এ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন ফেলো। আপনার আমাদের এটা যে এটা আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজের জন্য আমি শুধু বলবো না, এটা বাংলাদেশের একটা প্রাইড হিসাবে আমি বলবো, ইউ আর প্রাউড, অ্যাকচুয়ালি বোথ অফ ইউ আর প্রাউড ফর হেল্পিং বাংলাদেশি ডক্টরস। আমি এখানে দুটো জিনিস জানতে চাবো এখন, আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাবো একটি জিনিসের, দুজনে কি মনে করেন। সেটি হচ্ছে যে আপনার বইয়ের সম্পর্কে তো জেনেছেন, আমাদের ভিউয়ার যারা আছেন তারা দেখেছেন, এবং যাদের আত্মীয় স্বজন হয়তোবা এই বইটি এখনো দেখেননি তারা হয়তোবা, আশা করছি তারা হয়তোবা তাদেরকে বলবো যে ডাক্তার শাকিল ফরিদ যে বইটি 4th এডিশন বেরিয়েছে, তারা যাতে এই বইটি খুব সুন কালেক্ট করার চেষ্টা করে। এখন এই যে বইটি আপনারা যারা তৈরি করেছেন, আমি যেটাকে বলছি হ্যান্ডবুক অফ কোভিড, এক্ষেত্রে কি বাংলাদেশের পলিসি মেকার যারা আছে ধরেন এটাকে গাইডলাইন হিসেবে, ন্যাশনাল গাইডলাইন হিসাবে কি ওটাকে ওনারা অ্যাকসেপ্ট করেছেন কিনা? এটা এই কোশ্চেনটি আমি দুজনের কাছ থেকে বা আমি ডাক্তার মাহফুজের কাছে কেন করা উচিত, এই প্রশ্নটি থাকবে। আমার এটা সম্পর্কে কোনো ক্লিন কাট আইডিয়া নেই যে বাংলাদেশের যে, তবে আমি এটা জানি যে বাংলাদেশের কোভিড এর একটা টাস্ক ফোর্স আছে এবং তাদের একটা গাইডলাইন আছে। আমি সেই গাইডলাইনের অনেকখানি অংশ আমি শোনার সুযোগ হয়েছে এবং কিছুটা দেখারও সুযোগ হয়েছে। অত্যন্ত চমৎকার অ্যাকচুয়ালি যে গাইডলাইনটা বাংলাদেশের যে গাইডলাইনটা তৈরি করেছেন কয়েকজন প্রমিনেন্ট এমিনেন্ট ডক্টর, ক্লিনিশিয়ানস এবং অন্যান্য কয়েকজন মিলে, সেটাও বাংলাদেশের কনটেক্সটে খুবই ভালো। তবে আমি মনে করি যে এই যে আমাদের এখান থেকে ডক্টর শাকিল যে কাজটা করেছে বা অন্যরা মিলে যে কাজটা করেছে, এটার মধ্যে আমি শিওর এদের সাথে কোলাবোরেশন আছে, এদের নলেজ এবং এক্সচেঞ্জ আছে, সেটা ডেফিনেটলি ওই গাইডলাইন্সে অ্যাডাপ্ট করা যেতে পারে। বা এই গাইডলাইনটাকেও আমি, শাকিল যেটা আগেই বলেছে অ্যাকচুয়ালি, যে এটাকে টার্গেট করা হয়েছিল কিন্তু বাংলাদেশের যে পপুলেশনসটা, সেই পপুলেশনকে সার্ভ করার জন্য টার্গেট করে করা হয়েছিল। That definitely it has a scope and opportunity to adapt it in our system in a systematic way from the policy level. তাহলে হয়তো এটাকে বেটার ইমপ্লিমেন্টেশন হওয়ার সম্ভাবনা আছে এবং চারিদিকে ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে আর কি। ধন্যবাদ ডাক্তার মাহফুজ আপনার চমৎকার মন্তব্যের জন্য। আমি এখন জানতে চাচ্ছি ডাক্তার শাকিল ফরিদের কাছে, আপনারা তো সুন্দর ডকুমেন্টটি তৈরি করেছেন এবং ন্যাশনাল যে স্টিয়ারিং সাব কমিটি যে আছে, যে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি যারা আছে, তারা কি এই গাইডলাইনটি প্রকাশিত হবার থেকে আপনাদের সাথে কি কোনো রকম যোগাযোগ স্থাপিত করেছে কিনা বা কোনো ইন্টারেস্ট শো করেছে কিনা যে উই নিড টু অ্যাডাপ্ট সামথিং ফ্রম দিস গাইডলাইন? ধন্যবাদ আপনাদের দুজনকেই। অ্যাকচুয়ালি আমরা খুবই ক্লোজ কোঅপারেশনে কাজ করছি। আমাদের এই গাইডলাইনটা প্রকাশ করার পরে আমাদের সাথে ন্যাশনাল টাস্ক ফোর্স
ডিজি অফিস, হেলথ মিনিস্ট্রি এবং বাংলাদেশে যারা এক্সপার্ট আছে, যারা কোনো কমিটিতে নাই কিন্তু দে আর ট্রুলি এক্সপার্টস, ওনাদের সবার সাথে কিন্তু অনেক যোগাযোগ হয়েছে এবং বেসড অন দেয়ার ফিডব্যাক আমরা কিন্তু আমাদের গাইডলাইনে অনেক কিছু চেঞ্জ করেছি। এবং আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইনে অনেক কিছু আমাদের বই থেকে কিন্তু ডাইরেক্টলি অ্যাডপ্ট করা হয়েছে, একদম লাইন বাই লাইন চ্যাপ্টারও অ্যাডপ্ট করা হয়েছে এবং এগুলো আমাদের পারমিশন নিয়েই করা হয়েছে। আপনি যদি দেখেন আমাদের গাইডলাইনের প্রথমে একটা ন্যাশনাল অ্যাডভাইজারি প্যানেলের নাম আছে, যেখানে 13-14 জন এক্সপার্টস এর নাম আছে বাংলাদেশের। মোর দ্যান হাফ অফ দেম কিন্তু ন্যাশনাল টাস্ক ফোর্সে আছে এবং যারা টাস্ক ফোর্সে নাই তারা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বড় বড় ইনস্টিটিউটের চিফ হিসেবে আছে। যেমন আমি এক্সাম্পল দিই, বঙ্গবন্ধু বিএসএমএমইউর ভিসি প্রফেসর কন্তি বড়ুয়া স্যার, তারপর সিএমএইচ এর হেড মেজর জেনারেল আজিজ ভাই, এনারা সবাই কিন্তু আমাদের গাইডলাইন কমিটিতে আছেন। প্রফেসর লিয়াকত আলী, তারপরে প্রফেসর রোবেদ আমিন, প্রফেসর মুজিবুর রহমান, প্রফেসর সৈয়দ আতিকুল হক, যারা যারা এক্সপার্ট অনেকেই এখানে আছেন। অ্যাজ আই হ্যাভ সেড, আমরা 100% এক্সপার্টদেরকে অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু আমাদেরকে যারাই কোনো ধরনের অ্যাডভাইস দিয়েছে আমরা চেষ্টা করেছি তাদের নাম আমাদের এখানে রাখতে। এবং এটা কিন্তু একটা ক্লোজ কোঅপারেশন আমাদের সাথে বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইনের, এটা কোনো কম্পিটিশন না। আমার প্রিফেসে বইয়ের প্রথমেই কিন্তু লেখা আছে যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে খুব রোবাস্ট গাইডলাইন দেওয়া হয়েছে, আমাদের এই গাইডলাইন হচ্ছে জাস্ট টু সাপ্লিমেন্ট দ্যাট গাইডলাইন। আমি ন্যাশনাল গাইডলাইন পড়ে অনেক কিছু শিখেছি, আই এম শিওর আমাদের বই থেকেও ওনাদের অনেক কিছু অনেক লার্নিং জিনিস ছিল, কারণ এটা একটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। আপনারা দুজনেই এগ্রি করবেন যে ইংল্যান্ডে এবং আমেরিকাতে অনেক কিন্তু ভুল জিনিস করা হয়েছিল যখন কোভিড প্রথম আসে। হ্যাঁ, আমরা যত টাইম গিয়েছে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের ভুলগুলো থেকে শিখতে পেরেছি। যেমন এখন দেখুন, একটা সিম্পল এক্সাম্পল আমি দেই, আমাদের হাসপাতাল এখন নিয়ম হচ্ছে রোগীরও মাস্ক থাকতে হবে, ডাক্তারেরও মাস্ক থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আমার মতে 3 মাস আগে করা উচিত ছিল নিয়মটা, যখন কোভিড এর একদম পিক সিজন চলছিল, তখন কিন্তু এটা হয়নি। সো উই আর স্টিল লার্নিং, এবং আমরা কিন্তু লার্নিং ফেজে বাংলাদেশের থেকে এগিয়ে আছি, সিম্পলি বিকজ এই ডিজিজটা কিন্তু 3 থেকে 4 মাস আগে ইংল্যান্ডে এসছে বাংলাদেশে যাওয়ার আগে। সো আমাদের এখানে যেসব মিস্টেক হয়েছে এগুলি থেকে কিন্তু আমরা অনেক লার্নিং পয়েন্ট বাংলাদেশের এক্সপার্টদেরকে দিতে পারছি, simply because we are well ahead of the disease process compared to Bangladesh. So আপনি এখানে চমৎকার একটি বিষয় আপনি বলেছেন যে যেহেতু কোভিড ইউরোপে বাংলাদেশে আগে এসেছে, কোভিডটা কিন্তু এভরিডে এভরি ডক্টরস, এভরি সায়েন্টিস্ট, এভরি পলিসি মেকারস, এভরিবডি ইজ লার্নিং কোভিড এভরিডে। যেহেতু ব্রিটেনে বাংলাদেশে আগে শুরু হয়েছে, সেই কারণে সে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণে হচ্ছে, বা বাংলাদেশের ডাক্তার যারা আপনি নাম করেছেন তাদের প্রত্যেককে আসলে আমরা কংগ্রেচুলেট জানাচ্ছি, কারণ হচ্ছে তারা দে আর ভেরি রিসেপটিভ, যেটা আপনি মেনশন করেছেন, এবং এগিয়ে এসে টু সার্ভ দ্য পেশেন্ট অফ বাংলাদেশ। এবং এটি আসলে আমি বলবো যে ধরুন কোভিড আমাদের বাংলাদেশি ডাক্তার যারা দেশে বিদেশে যারা আছে একটি জিনিস তৈরি করেছে, সেটি হলো যে কিভাবে ইউনাইটেডলি ফর দ্য বেটার ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট কিভাবে একসাথে কাজ করতে হয়। কেউ কিন্তু কোনো বাধা দেয় নাই, সবাই কিন্তু একসাথে কাজ করেছে। তারপরেও কিন্তু আমি ডাক্তার মাহফুজুর রহমানের কাছে যাচ্ছি, ডাক্তাররা কিন্তু প্রচুর মারা যাচ্ছে বাংলাদেশে। এবং কি কারণে মারা যাচ্ছে, ধরুন অ্যারাউন্ড 70 বা তারও বেশি ডাক্তার মারা গিয়েছে, কারণ 2000 মানুষের ভিতরে পুরো NHS এ 200+ পুরা এত নিয়ারলি 45,000 ডেথের ভিতরে মাত্র 200+ হেলথ কেয়ার ওয়ার্ক ইনক্লুডিং ডক্টর মারা গিয়েছে। আর বাংলাদেশে 2000-এর মধ্যে আপনার 70+ ডাক্তার অলরেডি মারা গিয়েছে। What do you think about this problem? Is there something lacking? Like Shakil Farid cannot do something, or the whole team cannot write a book, like, you know, and lots of doctors have already sadly lost their life. What do you think about that? এটা একটা বার্নিং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে আসলে যে শুধু ডাক্তার না, ফ্রন্ট ফাইটার যারা আছে, আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশ যে ফোর্সটা, তাদের অনেক ক্যাজুয়ালিটি হয়েছে as well। আমাদের খেয়াল রাখতে হবে যে ডাক্তার যারা, তারা ফ্রন্ট লাইনার, তারা যে কাজটা যেখানে করে
সেই কাজ যে জায়গাটা কতখানি সুরক্ষিত, আমি সুরক্ষিত বলার জন্য এটা বোঝানোর চেষ্টা করছি যে ইজ দেয়ার এ সেফটি এনভায়রনমেন্ট টু ওয়ার্ক ইন দেয়ার। আমি যদি বলি যে যেই হসপিটালটাতে আমি কাজ করি সেই হসপিটালের যে ধারণ ক্ষমতা যদি ধরেন, আমি একটা ছোট উদাহরণ দিই, আমার তথ্য ভুল থাকতে পারে, যদি থাকে দয়া করে আমাকে সংশোধন করবেন। ঢাকা মেডিকেল কলেজের আমি যতটুকু জানি যে প্রায় ২৫০০ বেডের মতো একটা হসপিটাল। আমি আমেরিকাতে ২০ বছর যাবত কাজ করছি। আমি সত্যিকার অর্থে আমেরিকাতে কোনো ২৫০০ বেডের হসপিটালে আমার কাজ করার সুযোগ হয়নি। জাস্ট ফর এ ডিসক্লোজার, আমি এখানে রুরাল সেটিং থেকে শুরু করে একদম সাবারবান টারশিয়ারি কেয়ার সেটিং পর্যন্ত কাজ করেছি। এখানকার যে বড় যে হসপিটাল আমি এখানে যেখানে কাজ করছি সেই হসপিটালটা বেড সংখ্যা হচ্ছে ৪৫০ এবং তার মধ্যে আমাদের ৬০টা আইসিইউ বেড আছে। এবং এই হসপিটালটাতে যখন কোভিড শুরু হলো তখন ট্রিয়াজ করার একটা প্রবণতা শুরু হলো। আমরা কোনো পেশেন্টকে বা যে কোনো মানুষই যখন ঢুকে তাদেরকে আমরা ট্রিয়াজ করা হলো এবং তাদের কিছু সিমটমস আছে কিনা, তারা কোনো থ্রেট কিনা ইসের জন্য, ইনফেকশনের ব্যাপারে। পেশেন্টদের কোনো কম্প্যানিয়নকে ঢুকতে দেওয়া হতো না। যে হসপিটালের ২৫০০ বেড, সেই হসপিটালের অ্যাকচুয়াল যে ক্যাপাসিটি, বেডের যে ক্যাপাসিটি, তার চেয়ে দেখা গেছে যে ডাবল পরিমাণ রোগী থাকে এবং রোগীর সাথে আরো যদি একজন করে অ্যাটেন্ডেন্স থাকে, ইউ কাইন্ড অফ ইমাজিন হাউ ক্রাউডেড দ্যাট প্লেস ইজ। এবং আমরা জানি যে এই কোভিডটা একটা অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়াররা সবচেয়ে বড় ব্যাপার। সুতরাং আপনি ডাক্তাররা কার সাথে ঘুরছে, কার সাথে দেখা করছেন, প্রত্যেকটা ডাক্তারের তো সেই একই ধরনের পিপি সুবিধা, একই ধরনের মাস্ক, একই ধরনের সেটিং এ নাই। তা এটা হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, যেটার কথা বললাম। ২ নম্বর হলো ইনফেকশাস ডিজিজ প্রিভেনশন কন্ট্রোল নামে একটা জিনিস, যেটা সারা দুনিয়ার সমস্ত হসপিটালগুলিতে একটা ম্যান্ডেটরি ব্যাপার। অ্যাটলিস্ট আমি আমার আগের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই জিনিসটা বাংলাদেশে প্রিভেইলিং না, এই জিনিসটা বাংলাদেশের এই কনসেপ্টটাকে ম্যাটেরিয়ালাইজ করা হয়নি এখন। এখানে ইনফেকশন ডিজিজ প্রিভেনশন কন্ট্রোলের যে কমিটি থাকে, দ্যাট ইজ কম্প্রাইজেস অফ এ লট অফ পিপল। হসপিটাল ম্যানেজমেন্টটা একটা বড় ব্যাপার। আমি মনে করি যে সেটা হয়তো আমাদেরকে কিছুটা থ্রেটে ফেলেছে। ২ নম্বর হয়েছে যে ডক্টরদের যে ইন্ডিভিজুয়াল প্রোটেকশন, সেটা হচ্ছে পিপিই এর ব্যাপার। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ফেস মাস্ক এবং ফেস শিল্ড, যেটা সেই দুটো জিনিসের ল্যাকিংস বা কিছুটা মান নিয়ে প্রশ্ন, এই দুটা জিনিসও হয়তো আমাদেরকে এটার প্রতি একটা সমস্যা তৈরি করেছে। আরেকটা হচ্ছে আমরা যদিও ভাবছি যে ডাক্তাররা হয়তো সবাই তাদের হেলথ কেয়ার প্লেসেই হয়তো বা ওয়ার্ক প্লেসেই হয়তো ইনফেক্টেড হচ্ছে, কমিউনিটি লেভেলেও তো প্রচুর ইনফেকশন আছে। তারা হয়তো সেটা তাদের কমিউনিটি থেকে পেয়েছে। তারা যখন যেখানে ডিল করছে, তারা এমন হয়তো ক্যারিয়ার সংস্পর্শে আছে বা এমন লোকের সাথে আসছে সংস্পর্শে, তারা সেটা সবসময় তো নিশ্চয়ই ওনারা N95 মাস্ক পরে ঘুরছে না। তা আমার মনে হয় যে এটা একটা মাল্টি ফ্যাক্টরিয়াল প্রবলেম। শুধু একটা জিনিসের প্রতি একটা জিনিসকে পিন পয়েন্ট করা এর জন্য খুবই কঠিন। তবে কম্বাইন্ড ওয়েতে যে আমাদের যে ওয়ার্ক প্লেসটাকে, সেটাকে আরো সেফটি মেজার্স কিভাবে নেওয়া যায় সেটা খুবই ইম্পর্টেন্ট। একটা জাস্ট শেষ করার আগে একটা কথা বলি যে যারা পিপি ইউজ করছে বাংলাদেশে, এবং সবাই ইউজ করছে আমি জানি কম বেশি, তাদেরকে পিপি পড়া বা খোলার যে ট্রেনিংটা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি জানি যে বাংলাদেশে এই ট্রেনিংটা করা হয় একটা ভিডিওর মাধ্যমে বা একটা ইসের মাধ্যমে। ট্রেনিং এর রিইনফোর্সমেন্ট, আমি এই কথাটা আরেকবার বলি যে একটা রিইনফোর্সমেন্ট, একটা কন্টিনিউয়াস যে ট্রেনিং, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আনলাইক যে আমি একবার ট্রেনিং করলাম, আমি সব, এটার যদি ধরেন 10টা স্টেপ থাকে, আপনার আইকিউ যত বেশি হোক, আপনার মেমোরি হয়তো এটাকে সবসময় প্রিজার্ভ বা স্টোর করে না। সুতরাং আমাদের কন্টিনিউয়াস হ্যামারিং বা এই প্রসেসটার মধ্যে থাকতে হবে। যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে, শুধু কিন্তু আপনার ডাক্তারের প্রোটেকশন না, অ্যালাইড হেলথ কেয়ার ওয়ার্কার আছে, তাদেরকেও শিখতে হবে, কারণ ডাক্তাররা তাদের সাথে। ধন্যবাদ ডাক্তার মাহফুজ রহমান, আপনি চমৎকার কিছু কথা বলেছেন যে ইনফেকশন কন্ট্রোল প্রিভেনশন একটা বিগ ফ্যাক্টর। ভিউয়ার, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমাদের বাংলাদেশে
সারা দেশে মাত্র নাকি 8 জন ইনফেকশনাস ডিজিজ স্পেশালিস্ট আছে এবং আমরা সেঞ্চুরির সবচেয়ে বড় ইনফেকশনাস ডিজিজ নিয়ে আমরা ফাইট করছি। তো বাংলাদেশে যারা পলিসি মেকার আছে অবশ্যই আমরা আশা করব যারা ইনফেকশনাস ডিজিজের ক্যাপাসিটিকে কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে যদি আপনারা একটু নজর দেন। আর আমরা অনুষ্ঠানে আর 1 মিনিট বাকি আছে, আমি ডাক্তার শাকিল ফরিদ এবং ডাক্তার মাহফুজ রহমান আপনাকে দুজনকে বলবো 30 সেকেন্ডে আজকের প্রোগ্রাম থেকে আপনাদের মেসেজ কি আমাদের ভিউয়ারদের জন্য। ডাক্তার শাকিল ফরিদ। ধন্যবাদ স্বাগত ভাই। আমি অ্যাকচুয়ালি সবকিছুই এগ্রি করি যা মাহফুজ ভাই বলেছেন। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ হবে যে সেভ ইয়োর ডক্টরস। ডাক্তারদের যদি ঠিকমতো প্রোটেক্ট না করেন তাহলে এটা দেশের জন্য খুব খারাপ হবে এবং অলরেডি কিন্তু আমরা দেখেছি প্রায় 68 থেকে 70 জন ডাক্তার মারা গিয়েছে। এগুলি কিন্তু খালি ডাক্তার না, তাদের পিছনে একটা ফ্যামিলিও আছে। আমরা যদি আমাদের দেশের ডাক্তারদেরকে প্রোটেক্ট না করি এটা নট অনলি আমাদের এখনকার জন্য খারাপ, আমাদের ভবিষ্যতের জন্য খারাপ। মানে আমাদের কমপ্লিটলি এনি হাউ আমাদের ডাক্তারদেরকে প্রোটেক্ট করতেই হবে। দরকার হলে পিপির ব্যবস্থা করতে এবং অ্যাপ্রোপ্রিয়েট হসপিটাল সিস্টেম আমাদের নিতে হবে যাতে হসপিটাল এনভায়রনমেন্ট ঠিক থাকে ডাক্তারদের প্রোটেকশনের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার শাকিল ফরিদ। আমি যাচ্ছি ডাক্তার মাহফুজ রহমান, আপনার লাস্ট মেসেজ ইন 30 সেকেন্ডস। সবকিছুতেই এগ্রি করছি। একটা জেনারেলাইজড মেসেজ দিই, এই ভাইরাসটা এত ডেডলি আমার মতে 3টা কারণে। সেটা হচ্ছে এই ভাইরাসের অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার। আমি যেখানে বসে আছি আমি ভাইরাসটা ক্যারি করছি কিনা আমার কোনো সিমটমস নাই, আমি জানি না। সুতরাং আপনি যার সাথে কথা বলছেন সে আসলে আপনার জন্য কোনো থ্রেট কিনা আপনি জানেন না। সুতরাং আপনি দয়া করে একটা মাস্ক পরেন, এটা আপনার ভাইরাল লোড কমাবে, আপনার কাছ থেকেও অন্য কাছে যাবে না এবং অন্যের কাছ থেকেও আপনার কাছে আসবে না। 2 নম্বর হচ্ছে যে আপনি প্রপার হ্যান্ড স্যানিটাইজেশন মেনটেন করেন এবং কেস ফেটালিটি যেহেতু এই রোগের বেশি, দয়া করে আর্লি ডাক্তারের শরণাপন্ন হন। এই 3টা জিনিসের প্রতি সবাই খেয়াল রাখেন কমিউনিটি লেভেলে। ধন্যবাদ ডাক্তার মাহফুজ রহমান এবং ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। এই চ্যানেল 19 টিভির অনুষ্ঠানে আপনারা এসে যে আপনাদের যে মূল্যবান সময় দিয়েছেন এবং আপনারা শেয়ার করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স এবং ইয়োর সাজেশন, ইয়োর অ্যাডভাইসেস টু দ্য ভিউয়ার্স অফ চ্যানেল 19 টিভি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।